আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। গতদিন আমরা বেসিক ক্লাস আলোচনা করেছিলাম, শেষের দিকে কিছু অংশ বাকি ছিল। আমরা ওই অংশটুকু প্রথমে দেখায় নিব, দেন যতগুলো অঙ্ক করা সম্ভব আমরা অঙ্ক সমাধান করব। তা যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও এবং শেয়ার করে দাও, লাইভটি একটু শেয়ার করে দাও। ইনশাল্লাহ অনেক বেশি ইফেক্টিভ একটি ক্লাস হবে তোমাদের জন্য। ওকে, আমরা তাহলে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এই গুগল মিটেও এটা আমরা একটু দিয়ে রাখি। তোমাদের যারা আছে কোথায় কস্ট অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছে, কারণ এর সাথে মিল আছে এই চ্যাপ্টারটা। সবাই শেয়ার করে দাও এবং কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমাদের মনে আছে কিনা লক্ষ্য করো তো ভাইয়া, কালকে যে আমরা লাস্টে যে পার্টটি করেছিলাম তার নাম কি ছিল? জব কস্ট, টেন্ডার কস্ট, অথবা আরেকটা নাম কি বলেছিলাম বলো তো? এস্টিমেটেড কস্ট। তাহলে এই যে আমাদের অংশ করেছিলাম, ওখানে প্রথমে কি লেখা ছিল বলো তো? র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়ালের সাথে কি যোগ করেছিলাম? ডিরেক্ট লেবার বা ওয়েজেস যোগ করে কি পেয়েছিলাম? প্রাইম কস্ট। প্রাইম কস্ট, ইয়েস। তো এই যে আমরা প্রাইম কস্ট পেয়েছি, তার সাথে কি যোগ করেছিলাম? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি পেয়েছিলাম? ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট। এর সাথে আমরা আবার ওর নাম ওয়ার্ক কস্ট বলেছিলাম, বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তার সাথে আমরা কি যোগ করেছিলাম? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুই প্রকার বলেছিলাম, একটা সেলিং সংক্রান্ত আর একটা কি অফিস। অফিস। এই দুটো যোগ করে কি পেয়েছিলাম? টোটাল কস্ট। টোটাল কস্ট। আচ্ছা, এর সাথে প্রফিট যোগ করে কি পেয়েছিলাম? সেলস বা টেন্ডার প্রাইস। খুব ভালো কথা। তো তোমাদের মনে আছে কিনা লক্ষ্য করো তো, গত ক্লাসে আমি বুঝাইছিলাম যে তোমাদের ওভারহেড কয় ধরনের হয় প্রধানত? দুই ধরনের, ইয়েস। তো দুই ধরনের হয়ে থাকে। তা প্রথম যে ধরনটা ছিল এটা কি বলেছিলাম? ফ্যাক্টরি সংক্রান্ত, ইয়েস। ও ভাইয়া, ফ্যাক্টরি যে কস্ট হয় ফ্যাক্টরি ওভারহেড যোগ করে, এই ফ্যাক্টরি ওভারহেডের আগে যে খরচটা ছিল ওই খরচের নাম কি? প্রাইম কস্ট একটা
মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টটা কিন্তু সরাসরি কোনো ব্যয়ের থেকে না, এটা কিন্তু একটা ব্যয় দ্বারা পেয়েছিলাম। কোন ব্যয় দ্বারা পেয়েছিলাম? ডিরেক্ট ওয়েজেস। ইয়েস। তার মানে আবারও বলো, ফ্যাক্টরি ওভারহেডের পূর্বে আমাদের কোন কস্ট আছে? ডিরেক্ট ওয়েজেস বা লেবার, তাই না ভাইয়া? তা আমাদের 1 নাম্বার যে ফর্মুলা হবে, এই ফর্মুলাটা হবে, জাস্ট আমরা মনে রাখবো, যদি কোশ্চেনে নাও বলে, আমার কথা বোঝো, কোশ্চেনে কোনো কিছু বলা নেই, তারপরেও তোমাকে কিন্তু এই ওয়ার্কিং গুলা করে নিতে হবে। আর কিভাবে করে নিতে হবে আমি তো তোমাদের ব্যাখ্যা সহকারে বোঝাচ্ছি যে কার সাথে কার হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কার সাথে হয়? ফ্যাক্টরি ওভারহেড বলো বলো। না, ওয়েজেস বা লেবার, এক কথায় ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট সাধারণ অবস্থায় কি থাকে? ওয়েজেস থাকে। আমি সরাসরি ওয়েজেস দিয়েই লিখলাম। যদি অন্য কোনো কস্ট থাকে তার নাম লিখবা, না বোঝনি? আর তোমাদেরকে আমি আরো ব্যাখ্যা সহকারে বুঝাই। তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিলা, তো তোমরা একটু কষ্ট করে মনে করে দেখো তো, তোমরা কি স্ট্যাটিস্টিক্স করেছিলা? ওকে, ওখানে কি রিগ্রেশন করাইছিলাম? এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স, এটা শিখাইছিলাম সাপেক্ষে। ওকে, তাহলে এখানেও ওরকম সাপেক্ষে, মানে আমরা এই ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেস এর উপর নির্ভর করে। আমি কালকে বলে দিছিলাম যে তোমাদের যখন জব কস্ট বা টেন্ডার কস্ট করবা, দুইটা মান দেওয়া থাকবেই থাকবে। 1 নম্বরে কি থাকবে কে বলতে পারবা? র ম্যাটেরিয়াল। কি থাকবে আবারও বলো? র ম্যাটেরিয়াল। আর 2 নম্বরে কি থাকবে? ওয়েজেস বা আমাদের প্রত্যক্ষ খরচ। তার মানে তোমার জব কস্ট বা টেন্ডার কস্টের সময় মাত্র এই দুইটা তথ্য থাকবে। বাকি তথ্য কি করতে হবে? তোমাকে নিজে থেকে নির্ণয় করতে হবে। তার মানে তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে ওয়েজেস এর সাপেক্ষে এই ফ্যাক্টরি ওভারহেড। ওয়েজেস মনে করো 4000 আছে, তার আলোকে ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় হবে। এমন না যে ফ্যাক্টরি ওভারহেডের আলোকে ওয়েজেস, ওয়েজেস এর আলোকে। তার মানে কে প্রাধান্য পাবে এখানে? ওয়েজেস। তাহলে যে প্রাধান্য পায়, তোমাদের রেশিও করার সময়, তোমরা তোমার ফার্স্ট ইয়ারেরও স্টুডেন্ট আছো অনেকেই, তা আমি ফার্স্ট ইয়ারে তোমাদের বুঝাইছিলাম যখন রেশিও করবা, প্রিপজিশনের আগেরটা উপরে, প্রিপজিশনের পরেরটা নিচে, মনে আছে? তাহলে প্রিপজিশনের আগে কে আছে? ফ্যাক্টরি ওভারহেড। এটা ক্লিয়ার কিনা বলো তো? এত কথা বলার কারণ আছে যে ভাই একটা সূত্র লিখে দিলেই তো হয়। তুমি তো সে মুখস্থ ছাড়া আর করতে পারবে না, কিন্তু তুমি যদি ভুলেও যাও তাহলে এই সূত্র তোমার মনে থাকবে সিস্টেমেটিক্যালি, না বোঝনি? ভুলার কোনো অপশন নাই। তার মানে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের আগের অংশ উপরে, আর ওয়েজেস কোথায় বইবে? নিচে। আরো একটা কথা মনে রাখবা ভাইয়া, যত ওভারহেড আছে সবসময় উপরে বইবে। যতগুলো আমরা এই ওভারহেডের ক্যালকুলেশন করব কোথায় বইবে? উপরে। তাহলে এই অংশ মানে ফ্যাক্টরি সংক্রান্ত যে ওয়েজেস এর সাথে সম্পর্কিত, আর ফ্যাক্টরি ওভারহেড উপরে বসে, ওয়েজেস নিচেই বসে, গুণ 100। এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে সূত্র ভুল হবে না ভাইয়া। এখন আমার 2 নাম্বার রুলস, এই 2 নাম্বার রুলসে আবার দুইটা আছে। একটা হচ্ছে সেলিং সংক্রান্ত, আর এটা কি অফিস সংক্রান্ত।
তা আমাদের 2 নম্বরের তোমরা 1 2 3 পরীক্ষা খাতায় করলে কোনো ক্ষতি নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি। হ্যাঁ, এই শিরিন তুমি আসো। হ্যাঁ, নিয়মিত ক্লাস করবা। তাহলে এই যে ফ্যাক্টরি ওভারহেড চলে গেল, এরপরে কি ওভারহেড শিখাইছিলাম তোমাদের, কে বলতে পারবা? Operating overhead অপারেটিং। তা প্রথমে কে ছিল? অফিস and administrative. অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 2। ওকে, তোমরাই বলো যে এই যে আমরা অপারেটিং এক্সপেন্স যোগ করতেছি, এর আগের ব্যয়ের নামটা কি ছিল? বলো ভাইয়া, বলো বলো। Factory overhead. ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার কস্ট, ঠিক আছে না? এই ফ্যাক্টরি ওভারহেড তো নিজেই ওভারহেড, তার মানে ওর দ্বারা অন্যকে তুলনা করা যাবে না। আমার কথা বুঝেছো? ফ্যাক্টরি ওভারহেডটা নিজেই ওভারহেড, ও কাউকে তুলনা করতে পারবে না, একটা ব্যয় লাগবে। তাহলে এই ব্যয়টার নাম ফ্যাক্টরি কস্ট বা ওয়ার কস্ট। কি কস্ট? Factory cost by what? বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তোমরা ওয়ার কস্ট দিবা, নাম ছোট আছে। তাহলে এর ফর্মুলা কি হবে তোমরা বলো, উপরের অংশে কি বলবে? Office and administrative. অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। আর নিচে কি বসাবো? তার মানে নিচেই দুইটা জিনিস বসে, প্রথমটাই ওয়েজেস, পরের দুইটাই ওয়ার্ক কস্ট। মনে থাকবে না? জি ভাইয়া। তাহলে প্রথমটাকে কি দিয়ে ভাগ করবো? ওয়েজেস দিয়ে। আর নিচের দুইটাকে কি দিয়ে ভাগ করবো? What cost? আর ওভারহেড তিনটে তোমাদের তো আগেই মুখস্থ, না বোঝনি? তাহলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন টু কি? What cost? ওয়ার্ক কস্ট। তাহলে তোমরাই বলো এখানে কি হবে? Selling and distribution divided by what cost into 100. আচ্ছা, এটা মুখস্থ বিদ্যা, তারপরও মনে হচ্ছে আর মুখস্থ করা লাগবে? না ভাইয়া। এটা কিন্তু আমি যেটা শেখাচ্ছি এটা মূলত মুখস্থ বিদ্যা, কিন্তু আমি যেভাবে বুঝাইছি আশা করি কাউকে মুখস্থ করা লাগবে না। আর যদি মনে থাকে, মনে হয় যে ভাই নাম তো মনে থাকবে না, আরে নামগুলো তো তোমরা প্রথমেই করবা। মনে রাখবা, জব কস্ট বা টেন্ডার কস্ট কখনো সিঙ্গেল করতে দেয় না। প্রথমে ওই যে বড় ছক শিখাইছিলাম কস্ট শিট, মনে আছে? জি ভাইয়া। ওই অংশ করার পর তখন তোমার একটা ম্যাটেরিয়াল আর একটা ওয়েজেস দিয়ে দেবে, দিয়ে বলবে এবার জব কস্ট করো। তার মানে কি মুখস্থ করা লাগবে না, এই নামগুলো আগেই জানা থাকবে ওখান থেকে। আগে জানা থাকবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আমরা তিনটা ওয়ার্কিং শিখলাম, এই তিনটাই মেন ওয়ার্কিং আজকের এখানে। এখন আমরা আরো একটা ওয়ার্কিং শিখাবো তোমাদের 3 নম্বরে। যদি কখনো প্রফিট নির্ণয় করতে বলে অন কস্টের উপরে, কার উপরে? প্রফিট অন কস্ট। তোমরা আবার বলো এখানে প্রিপজিশনের আগে কে আছে আর পরে কে আছে? প্রফিট আগে আছে, পরে কস্ট আছে। হ্যাঁ, তবে এখানে আমার ওইসব কোনো ঝামেলা নেই, ওই সিস্টেমেই অঙ্ক হবে, কিন্তু এখানে কোনো ঝামেলা নেই যদি কস্টের নাম থাকে। ডিরেক্টলি আমরা কস্ট লিখবো আর কত পার্সেন্ট কাটতে বলেছে সেই পার্সেন্টেজ লিখবো, উত্তর হয়ে যাবে। না বোঝনি? যখন কস্টের উপরে প্রফিট বলবে, ডিরেক্টলি কস্টের উপরে 10% বললে 10%, 12% বললে 12%, 20% বললে 20%। না এখনো বোঝো নাই আমার কথা? তখন আর 7-5 ভাবা লাগবে না, যে পার্সেন্টেজ থাকবে
আমরা সেই পার্সেন্টেজ দিয়ে কি করব, অঙ্ক সমাধান করব। তা আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা এখন। আর একটা থাকতে পারে ভাইয়া, যেখানে তোমাদের একটু ভাবা লাগবে, প্রফিট অন সেলস। প্রফিট অন কি, সেলস। সেলস এর উপরে বললে মূলত আমরা সেলস এর উপরে প্রফিট ধরি না, আমাদের নিয়ম নীতি হচ্ছে কস্টের উপরে প্রফিট ধরা। কিসের উপরে প্রফিট ধরা, কস্টেড কিন্তু এখানে কোশ্চেনে বলেছে কার উপরে ধরো, সেল তবে আমরা আমাদের নিয়ম নীতি থেকে বাইরে যাইতে পারবো না, এজন্য কস্টের উপরেই নির্ণয় করব। কারণ আমার জানা মান কস্ট, আমার জানা মান কিন্তু কি না, সেলস নয়। এই জন্য কস্টের উপরেই প্রফিট নির্ণয় করতে হবে, কিন্তু বলেছে তো সেলস এর উপরে, না বোঝনি? এজন্য এখানেও পার্সেন্টেজ করব, কিন্তু নিচে বাড়তি কাজ হবে। নিচে বাড়তি কাজ হচ্ছে 100% বা 100 থেকে মাইনাস করা, 100 থেকে পার্সেন্টেজটা কি করা, মাইনাস করা। এখন আমি বুঝাই, মনে করো তোমাদের সেলসের উপরে 20% করতে বলা হয়েছে, ভালো করে বোঝো ভাইয়া, সেলসের উপরে যদি 20% প্রফিট করতে বলে, তাহলে তোমরাই বলো তাহলে কস্ট কত পার্সেন্ট? 80% কিভাবে আসলো? 100 থেকে ওই 20% প্রফিট মাইনাস করে, নিচে দেখো 100 মাইনাস ওই পার্সেন্টেজ 20, তার মানে এখানে 80 হবে। আর নিচে সেই পার্সেন্টেজ মানে সেই 20, না বোঝনি? আর এখানে যদি 20% হতো, এমন বিষয়টা এমন ছিল 20 বাই কত, আর এখানে বিষয়টা এমন আসলো 20 বাই কত, 80 তার মানে আমরা পার্সেন্টেজ করা মানে নিচে সবসময় 100 থাকে। যখন কস্টের উপরে বলবে, আর আমরা তো কস্টের উপরেই প্রফিট করি, এই জন্য কোনো ঝামেলা ছাড়া আমরা ডিরেক্টলি পার্সেন্ট করে দিই। এই জন্য আর বুঝি না যে 20 দিয়ে গুণ করলাম আর 100 দিয়ে ভাগ করলাম, এটা তখন আমরা আর বুঝি না। আমার কথা বুঝতে পেরেছো? পার্সেন্টেজ করা মানেই যেই অংশের পার্সেন্টেজ করতেছো তাকে 100 দিয়ে ভাগ করা, আর যত পার্সেন্ট করতেছো তত দিয়ে গুণ করা, না বোঝনি? আমার কথা বুঝেছো? জি ভাইয়া। ওকে। আর যেহেতু এখানে আমরা বলেছি আমাদের বৈশিষ্ট্য কস্টের উপরে প্রফিট করা, কারণ সেলস এর উপরে সেলস আগে বের হয় না কস্ট আগে বের হয়, কস্ট আগে বের হয়। তাহলে আমরা সেলস এর উপরে কিভাবে প্রফিট নির্ণয় করতে পারি? এই জন্য সবসময় প্রফিট কার উপরে করতে হয়, কস্টের উপরে। কিন্তু সেলস এর উপরে যেহেতু বলেছে, এই জন্য একটু কাহিনী করে নেওয়া লাগলো। আমরা জানি সেলস এখানে যেহেতু বলেছে, তার মানে সেল 100, তাহলে সেলস থেকে প্রফিট 20 বাদ দিলে তাহলে কস্ট কত হলো, 80। এই জন্য 80। কেন হয়েছে 80 বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে। আর আগেরটা কেন করেনি, আগেরটা তো কস্টের উপরেই বলেছে, তার মানে কস্ট তো যেই পর্যন্ত বের করেছি ওই পর্যন্তই তো 100 কস্ট, না বোঝনি? তাহলে পার্থক্য কতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ভাই, একটা কোশ্চেন এবার বলো, আমাদের ওয়ার্কিং বা আমাদের বেসিক বিষয় বোঝানো শেষ, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। জি ভাইয়া। ভাইয়া, যদি কস্ট আর সেলস বাদে অন্য কিছুর উপর যদি প্রফিট অন বলবে না, বলবে না। এবার আমাদের সেকেন্ড ইয়ার এক্সাম এখানে কিন্তু প্রফিট অন প্রোডাকশন কস্ট বলছিল। আচ্ছা আচ্ছা, এখন তোমাকে হচ্ছে ওই জাতীয় অঙ্ক বেসিক থেকে ধারণা নিতে হবে। যদি কখনো বলে, সাধারণ অবস্থায় বলবে না, আর যদি বলে তাহলে এখন তোমাদের আমি শিখাইছি, খুব ভালো করে বুঝবা ভাইয়া। একেবারে লাস্টেরটা, সেলস কত পার্সেন্ট, 100, ঠান্ডা মাথায়। এবার মনে করো প্রফিট 20%, তাহলে কস্ট কত পার্সেন্ট, 80%। এবার মনে করো ভাইয়া তোমার ওখানে বলা থাকবে তাহলে যে অপারেটিং
অথবা তোমার অপারেটিং এ ভাগ কয়টা, একটা অফিস আর একটা কি সেলিং। তো মনে করো সেলিং ছিল তোমার 10%, তাহলে সেলিং করার আগ পর্যন্ত যে মানটা, তাহলে ওই মানটা তোমার কত পার্সেন্টে ছিল? বলো ভাইয়া, বলো বলো। 70%। 70-এ ছিল। এখন যদি মনে করো তোমার আরো উপরেরটাও বলেছে, সব করা সম্ভব। তার উপরেরটা মনে করো যে সেলিং, তার আগে উপরেরটা ছিল অফিস, অফিসটা মনে করো আরো হচ্ছে গিয়ে 10%, তার মানে ওই সময় কত ছিল? 60%। তার মানে ওয়ার্ক কস্টের অবস্থান কত? 60%-এ। 60%। তাহলে তুমি যখন কি বের করবা, অফিস বের করবা, তখন 60 দিয়ে ভাগ কয় দিয়ে গুণ? কয় দিয়ে গুণ? 20 দিয়ে। 10 দিয়ে গুণ পাগলা। কারণ অফিস বললাম না 10 পর্যন্ত ছিল। ও, জি ভাইয়া। এবার লক্ষ্য করো, তুমি যখন এই সেলিংটা বের করবা, তখন তুমি যদি চাও যে ভাইয়া আমি 60 দিয়েই ভাগ করবো আর 10 দিয়ে গুণ করবো, মেলবে। কারণ তখন তাহলে আবার কার সাথে গুণ করতে হবে বলো তো? ওয়ার্ক কস্টের সাথেই। কিন্তু এই অফিস যোগ করার পর যেই মান পাবা, সেই মান দিয়ে করতে হলে 70 দিয়ে ভাগ কয় দিয়ে গুণ? 10 দিয়ে। হ্যাঁ, তার মানে 70 পর্যন্ত আসলা। এখন যদি তুমি আবার এই কস্টে আসতে চাও, তাহলে তোমার তখন এটা কত ভাগ হয়ে গেল? 80 ভাগ হয়ে গেল। মানে এই 10 ভাগ আর এই 10 ভাগ, মোট 80 ভাগ হয়ে গেল। এরপরে ধাপ, তার মানে ওই জাতীয় অঙ্ক যখন বাস্তবে আইবে, তখন না করালে তোমাদের ম্যাক্সিমাম অনেকেই বুঝবা না। কিন্তু এতটুকু তো বুঝতে পেরেছো যে আস্তে আস্তে মাইনাস আকারে চলতে থাকবে, না বোঝো নাই? আবার ক্লিয়ার করেন ভাইয়া, আবার রিপিট করেন বুঝিনি। মানে এক কথায় নিচের থেকে আস্তে আস্তে কমতে যাবে। হ্যাঁ, আর এটা অঙ্কের মাধ্যমে না বোঝানো পর্যন্ত সবাই ক্লিয়ার হবে না। তাহলে এখন এই পর্যন্ত থাক, অঙ্ক আসুক তখন আমরা বিস্তারিত বুঝাই দেবানি, ঠিক আছে? কারণ অঙ্ক ছাড়া বুঝাইলে তোমাদের এটা বুঝতে একটু কঠিন হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? দুইটা সূত্র লিখলাম না, প্রভিডেন্স কস্ট আর প্রভিডেন্স সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লিখেছি। ওই ক্ষেত্রেও কি ওইরকম একটা সূত্র নাই যে প্রভিডেন্ট প্রোডাকশন কস্ট বা প্রভিডেন্ট ওয়ার্ক কস্ট, এরকম কোনো সূত্র নাই? ওরকম সরাসরি আসে না, তোমার মূলত কস্ট আর সেলস এর উপরেই দেবে, ঠিক আছে? সরাসরি ওর উপরে যদি বলে, তখন তোমার ওই সিস্টেমে তার উপরে নির্ণয় করতে হবে। তো ওই সিস্টেমটা যদি আসে তখন আমি বাস্তবে দেখাবানি। আর যেগুলো লাগে আমরা সেগুলো তোমাকে দিয়েছি প্রথমে, কারণ এখন আরো বিস্তারিত বুঝাইলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে না। অঙ্কের মাধ্যমে আবার পরবর্তীতে আরো বুঝাবো। এখন তাহলে আমরা মেন অঙ্কে চলে আসি, অঙ্ক শেখাই। অঙ্কের মাধ্যমে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তখন আরো বলবা, আরো বিস্তারিত বুঝাবো। এখন আমরা দেখতেছি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টারের নাম আছে কি? কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন। এটা সবারই 2 নাম্বার চ্যাপ্টারে আছে, সব ডিপার্টমেন্টের। আর ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট আমি আলাদা আলাদা শিটও দিয়ে দিব, ঠিক আছে? আর পরবর্তীতে কিছুদিন যাক, আমরা প্রিন্ট আউট করার জন্যও শিট দিয়ে দিব। কিছু বানান টানান ভুল আছে হালকা পাতলা, এগুলো আমরা একটু দেখে তারপরে তোমাদের প্রিন্টের জন্য আলাদা প্রিন্ট কপি দিব, যেগুলো প্রিন্ট করে নিবা। তো 1 নাম্বার অঙ্কে দেখো কি বলতেছে, ফ্রম দ্য ফলোইং রিলিভেন্ট ইনফরমেশন প্রিপেয়ার করো। কি প্রিপেয়ার করতে বলেছে? কস্ট শিট প্রিপেয়ার করতে বলা হয়েছে। এই কস্ট শিট যখন তুমি প্রিপেয়ার করবা, তো এখানে দেখো লেখা আছে প্রথমে কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এই ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর সাথে ডিরেক্ট লেবার কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করলে কি পাওয়া যায়? প্রাইম কস্ট। তাহলে আমাদের প্রাইম কস্ট কিভাবে আসে এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া।
তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড কি করতে হয়? যোগ। যোগ করতে হয়। যোগ করে যা পাবা, এরপর দেখো অফিস সংক্রান্ত আর সেলিং সংক্রান্ত যোগ করে কি পাওয়া যায়? টোটাল কস্ট। তার সাথে প্রফিট যোগ করলে কি পাওয়া যাবে? সেলস। এখানে দেখো ভুল করেছে একটু, 20% অফ, এটা কি হবে? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হবে কেন? ও না না sales। সেলস। তোমাদের বই দেখো তো ঠিক আছে কিনা, যদি কারো কাছে বই থাকে, না থাকলে কোনো কথা নেই, আমরা সেলস ধরে আপাতত করব। তাহলে এখন এখানে কোনো কোম্পানির নাম নাই, তাহলে আমরা কোনো কোম্পানির নাম না লিখে ডট ডট লিখে রাখলাম মনে করো। তোমরা কোম্পানির নাম থাকলে দিবা, না হলে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপর কি লিখে দিবা? কস্ট শিট। এই কস্ট শিট কিভাবে হয়? অনেকেই আছে তোমরা বোঝো না, এজন্য আমি এখন থেকে যত সহজ অঙ্কই হোক এভাবে বোর্ডে করায় দিব, ঠিক আছে না? এটা ইফেক্টিভ হবে কিনা দেখো। পার্টিকুলারস, টাকা টাকা। এই পার্টিকুলারসে প্রথমে আমাদের কি আছে বলো? ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত টাকা? 1,00,000। আমাদের একটা সুবিধা হবে না, এই যে অঙ্ক তুলতে তো সময় লাগবে না, অঙ্ক উঠানো আছে, জাস্ট অঙ্ক বোঝালেই হয়ে যাচ্ছে, আমাদের বেশ এখানে সময় সাশ্রয় হবে। ওকে, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত টাকা দেখেছিলাম আরেকবার বলো? 1,20,000 টাকা। আমরা এখানে প্রথমে লিখবো। ও ভাইয়া, এই ম্যাটেরিয়ালস এর সাথে কি যোগ করতে হয়? Direct wages। এখানে ডিরেক্ট ওয়েজেস নাই, ডিরেক্ট লেবার আছে। কত টাকা আছে দেখো, বলেছে ম্যাটেরিয়ালের উপরে কত পার্সেন্ট? 70%। তাহলে 1,20,000 টাকার উপরে 70% করো তো। 83,000। কত হয়? 83,000। 84,000। এই দুইটা যোগ করলে কি আসে? প্রাইম কস্ট। প্রাইম কস্ট কত টাকা হয়? 2,04,000। 2,04,000। ওকে ফাইন। এর নাম লিখবো কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট, যার বাংলা অর্থ মুখ্য ব্যয়। তাহলে আমরা প্রাইম কস্ট পেয়েছি 2,04,000। তাহলে এই 2,04,000 এর পর দেখো আমরা দেখতেছি ফ্যাক্টরি ওভারহেড আছে কত পার্সেন্ট? ফ্যাক্টরি অন কস্ট মানে এটা ফ্যাক্টরি ওভারহেড 40%। কার উপরে? লেবার। তাহলে ফ্যাক্টরি ওভারহেড লিখবো আমরা। হ্যাঁ, ফ্যাক্টরি। আমি কিন্তু থেমে থেমে অঙ্ক করতেছি, তোমরা চাইলে আমার সাথে অঙ্ক করতেই পারো। ফ্যাক্টরি ওভারহেড এক ক্লাস দুইবার নেওয়ার থেকে এক ক্লাস ধীরে সুস্থে সুন্দর করে বোঝানো ভালো, যাতে কারো কনফিউজ না থাকে। হ্যাঁ, তো তোমরা সবাই যাতে ভালো করে বোঝো, আর এই অঙ্ক যেভাবে আসে যেন তোমরা পারো, ঠিক আছে না বিষয়টা? তাহলে ফ্যাক্টরি ওভারহেড কার উপরে কাটতে বলেছে? লেবারের উপরে। লেবার উপরে 40%। তা লেবার কত বের হয়েছিল? 84,000। তাহলে 84,000 টাকার উপরে 40% করো না তোমরা। 33,600। ইয়েস। ও ভাইয়া যোগ করো। 2,37,000। তাহলে এর নাম কি ছিল?
ফ্যাক্টরি কস্ট দেবো না ওয়ার্ক কস্ট দিব বলো? ফ্যাক্টরি কস্ট। ওকে, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং। কেন এই নামগুলো বারবার বলতেছি বলো তো? কোশ্চেনে তোমাকে বললো ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করো, দেখা গেল তোমার নাম জানা নাই, তখন তো বলবা ভাই আপনি তো এই নাম তো শেখান নাই। এতটুকু মনে রাখবা, ম্যানুফ্যাকচারিং আলাদা আর ম্যানুফ্যাকচার্ড আলাদা, মনে থাকবে না? জি ভাইয়া। ওকে, আমরা একটা নামই লিখবো কিন্তু সবগুলো নাম মনে রাখবো যাতে পরীক্ষায় আসলে আমরা পারি। এরপর আমাদের যোগ হবে কি অপারেটিং এক্সপেন্স, যাকে আমরা আরো কি নামে রাখতে পারি? কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স, এটা হেডলাইনে থাকবে। তো এই হেডলাইনে প্রথমে কি আছে দেখো, এখানে অফিস সংক্রান্ত আর একটা সেলিং সংক্রান্ত। অফিস সংক্রান্ত দেখো বলেছে 70% কার উপরে? ফ্যাক্টরি অন কস্ট। অন কস্ট মানে ওভারহেড, এটা মাথায় রেখো কিন্তু। ফ্যাক্টরি কস্ট আলাদা জিনিস আর ফ্যাক্টরি অন কস্ট আলাদা জিনিস। কেন বলতেছি, অনেকেই এই 33,600 উপরে না নির্ণয় করে এই ফ্যাক্টরি কস্ট 2,37,600 টাকার উপরে পার্সেন্ট করে ফেলে। না আমার কথা বোঝোনি এখনো? আমার কথা বুঝেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে অফিস তাহলে কথা পুরো ওভারহেড 33,600 টাকার উপরে। কেন বলো তো? কারণ কোশ্চেনে বলেছে ফ্যাক্টরি অন কস্ট। এই অন কস্ট মানেই ওভারহেড, অন কস্ট মানেই কি? ওভারহেড। তাহলে এখানে কোথায় ভুল হতে পারে আমি কিন্তু বুঝাইয়ে দিয়েছি, এরপরে আর ভুল করা যাবে না এখানে। তাহলে বলো 33,600 টাকার উপরে 70% করলে কত হয় বলো? 23,420। ও, তুমি একটু শুদ্ধ করে বলবা, আরো থেমে থেমে, তুমি খুব দ্রুত বলো। 520, 23,520 ঠিক লিখেছি? জি ভাইয়া। ওকে, এইভাবে থেমে থেমে বলবে এখন যেভাবে বললে। তো এরপর দেখো আছে সেলিং অন কস্ট 40%, কার উপরে? অফিস অন কস্ট। অফিস অন কস্ট। অফিস অন কস্ট মানে অফিস ওভারহেড, ঠিক আছে? তাহলে সেলিং ওভারহেড হবে এখন 23,520 উপরে কত পার্সেন্ট? 40%। তাহলে 40% করো, 9,408। ইয়েস, এবার থেমে থেমে বলবা, হ্যাঁ। 9,408 টাকা যোগ করো তো ভাইয়া। 32,928। 928, বাহ, এভাবে বলবা। তাহলে এই দুইটা যোগ করো, 2,70,528। 70,528। ঠিক আছে তো? জি ভাইয়া। তাহলে এর নাম কি? টোটাল কস্ট। এই টোটাল কস্টের আরেকটা নাম কি ছিল, কে বলতে পারবা? কস্ট অফ সেলস। মনে করো তোমাদের কোশ্চেনে টোটাল কস্ট চাইনি, বলেছে কস্ট অফ সেলস নির্ণয় করো, তাহলে পারবা না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। এই টোটাল কস্টের নামই হচ্ছে কস্ট অফ
সেলস। সেলস। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? জি। ওকে, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবা। আর তোমাদের জানার উদ্দেশ্যে জানাই দিই একটু, আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে চাকরির, ম্যাথের উপর স্পেশাল ব্যাচ। মানে তোমরা এখন থেকে শুরু করে যতদিন চাকরি না পাবা, 5 বছর 6 বছর, রেকর্ড লাইফ সব কিছু মিলায়ে 1000 টাকা কোর্স ফি। মানে যতদিন চাকরি না পাবা ততদিন ওই গ্রুপে থাকতে পারবা। যারা আগ্রহী ভর্তি হতে পারবা, আগামী মাস থেকে শুরু হবে, রাত 10টায় ক্লাস থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে বেশি, বলো কোন কোন ক্লাসে ম্যাথ করানো হবে আর কি? চাকরির জন্য বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত ম্যাথ আছে সব ম্যাথ শেখানো হবে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ওই 1000 টাকার মধ্যেই সীমাবদ্ধ। আর এর মধ্যে যতবার লাইভ হবে, 5 বছর 10 বছর 20 বছর যা হয় হোক, যদিও তোমাদের চাকরির বয়স 5-7 বছর করে থাকবে, তো এর মধ্যে যতদিন ইচ্ছা ওই ক্লাস করতে পারবা। বুঝতে পেরেছো? 1000 টাকা কোর্স ফি টোটাল। আর মেয়েদের এমনিতেই অঙ্কে দুর্বলতা থাকে, যারা আগ্রহী আছো আগের থেকেই ভর্তি হতে পারবা। আগে থেকে জানাই রাখলাম, সব ব্যাচে জানাই রাখতেছি, যারা আগ্রহী আগে থেকে ভর্তি হয়ে রাখতে পারো। ওকে, এখন তোমাদেরকে টোটাল কস্ট দেখো দেওয়া আছে। তো এখন সেলস উপরে কত পার্সেন্ট প্রফিট বলেছে ভাইয়া? 20%। তো তোমাদের নিয়ম একটু আগে শিখাই রেখেছিলাম। তা বলো এখানে প্রফিট কিভাবে হবে? প্রফিট মনে আছে টোটাল কস্টের উপরে নির্ণয় করতে হয়। জি ভাইয়া। এখানে দেখো বাস্তব প্রমাণ এসছে কিনা, আমরা কি সেল জানি না কস্ট জানি? এই জন্য এই অংশটা এখানে বসবে গুণ। আর 20% মানে উপরে পার্সেন্টেজ আর নিচে 100 মাইনাস 20, তার মানে কত? তাহলে ক্যালকুলেশন করে বলো কত হয়। আর আমাদের ম্যাথ সাবজেক্টও এভাবে গুগল মিটে করানো হবে, সমস্যা নাই, স্পষ্ট বুঝতে পারবা। ভাইয়া 67,632। 67,632। 632। এ দুটো যোগ করে দাও, যোগ করে কত হয় বলো আমাকে। ভাইয়া 3,38,160। 3,38,160। এটাকে বলা হবে টোটাল সেলস, বা খালি নিট সেলসও লেখা যায়, বা আমরা টোটাল সেলসও লিখতে পারি। হ্যাঁ, শুধু সেলস লেখা যাবে, টোটাল সেলস, নিট সেলস, যা ইচ্ছা লিখে দিবা। তাহলে এই হয়ে গেল আমাদের কস্ট শিট। কারো কোনো প্রবলেম আছে থাকলে আমাকে জানাও। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকলে বলতে পারো আমাকে। ভাইয়া কস্ট শিট বের করতে বলে শুধু কি সেল বের করতে হবে? তোমার কস্ট শিট মানে দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করলাম ভাইয়া, একেবারে সেলস পর্যন্ত নির্ণয় করতে হবে, ভিতরে যত তথ্য থাকবে। এখানে এই পর্যন্ত তথ্য আছে, তা আমরা এই পর্যন্তই করেছি, এরপরে আরো তথ্য থাকবে, তখন আরো করতে হবে। না বোঝনি ভাইয়া? না স্যার, এটা বলতেছিলাম কি শেষ পর্যন্ত সেলস এর মানই বের করতে হবে স্যার, এটা অবশ্যই অবশ্যই তোমাকে সেলস পর্যন্ত অবশ্যই করতে হবে, যদি শুধু কস্ট শিট বলা থাকে। তোমাকে যে কোনো মূল্যে সেলস পর্যন্ত যাইতে হবে। আচ্ছা, তোমরা যারা লাইভ কোর্সে ভর্তি আছো, তোমাদের খুব দ্রুত লাইভ কোর্সে অ্যাড করে দেওয়া হবে, মানে ওই ওয়েবসাইটে, ঠিক আছে?
তার মানে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে এগুলো আমাদের আবার রেকর্ডও থাকবে। কোনো কারণে যদি তোমরা কোনো ক্লাস মিস করো তাহলে ওখান থেকে আবার করে নিতে পারবা, ঠিক আছে ভাইয়া? কালকের ক্লাসও আমরা আপলোড দিয়েছি, কিন্তু তোমাদের কোর্স ক্রিয়েট করা নাই বলে এখনো অ্যাড করতে পারিনি। তোমরা সবাই সতর্ক থেকো, আমি খুব দ্রুতই নোটিশ দিব, দিয়ে অ্যাড করে নিব তোমাদেরকে। বলো ভাইয়া। ওয়েবসাইট ঠিক হয়ে গেছে? ওয়েবসাইট তো অনেক আগেই ঠিক হয়ে গেছে, কিছু ক্লাস অ্যাড করতে বাকি ছিল, সেগুলো অ্যাড করতেছি। ক্লাস দেখা যাচ্ছে না। এখন তোমরা দেখতে পারবা তো, কবে বলে দিয়েছি তোমাদেরটা ঠিক হয়ে গেছে? তোমাদেরটা তো অনেক আগে ঠিক করে দিয়েছি, একদিন পরে ঠিক করে দিয়েছি। স্পেশাল রেকর্ড আলাদা, আর এই লাইভ যেগুলো করাচ্ছি এই লাইভেরটা রেকর্ড থাকবে শুধু লাইভ ক্লাসেই, কিন্তু রেকর্ড করছে এই ক্লাস থাকবে না। হ্যাঁ, যারা লাইভ কোর্সে আসো তাদের ক্লাসে এটা রেকর্ড থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? মানে সম্পূর্ণ লাইভ সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা। লাইভের রেকর্ড লাইভের ঘরে থাকবে, আর স্পেশাল রেকর্ড শুধু স্পেশাল রেকর্ডেই থাকবে। স্পেশাল রেকর্ডে আরো কিছু যুক্ত হবে। স্পেশাল যে বেসিক ক্লাসগুলো আছে ওগুলো আস্তে আস্তে নিব আরো গুছায়ে, সেগুলো তোমাদের ওই কোর্সে যুক্ত হবে, ঠিক আছে? তখন তোমাদের ক্লাসগুলো বুঝতে, মানে রেকর্ড কোর্সগুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখন আসো, কত মিনিট আছে দেখো তো? 14 মিনিট। কি ভাইয়া? ওকে ভাইয়া, তাহলে 14 মিনিট। আমাদের অঙ্ক বেশ বড় মনে হচ্ছে না ছোট? আচ্ছা দেখি এটা করে শেষ করা যায় কিনা। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখন বলা হয়েছে সান মুন এলটিডি প্রোভাইডস দ্য ফলোইং ডেটা ফর ডিসেম্বর 2018। তার মানে সান মুন কোম্পানির 2018 সালের কিছু তথ্য এখানে দেওয়া আছে। ক্লিয়ার কিনা বলো তো? তোমাদেরকে ভাষা বুঝতে হবে, অঙ্ক অনেকেই পারে, ভাষা বোঝে না। সেলস দেওয়া আছে কত টাকা? 72,000। মার্কেটিং এক্সপেন্স, এই মার্কেটিং এক্সপেন্স মানে কি? অপারেটিং এক্সপেন্সের একটা অংশ, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাও কার অংশ? অপারেটিং এক্সপেন্সের। আদার এক্সপেন্স এটাও কার অংশ? অপারেটিং এক্সপেন্সের। ও ইএক্স দিই নাই তো আবার অনার্স ইকুইটি হয়ে যাবে নি, তাই না? এরপরে আসো পারচেজ অফ র ম্যাটেরিয়াল। তার মানে র ম্যাটেরিয়াল ক্রয় করেছে কত? ফ্যাক্টরি এক্সপেন্স, তার মানে এটা ফ্যাক্টরি ওভারহেডের একটা পার্ট। ডিরেক্ট লেবার কত দেওয়া আছে? 15,000। তাহলে এই তথ্যগুলো কি ভুলে যাবা না মনে থাকবে যে কি কি তথ্য দেওয়া আছে? মনে থাকবে? এবার ইনভেন্টরিজ দেওয়া আছে, বিগিনিং আর কি এন্ডিং। এই দেখো ফিনিশ গুডস, এর ফিনিশ গুডস মানে কি? সমাপনী বসেছে। তৈরি পণ্য। সমাপনী মানে তো এন্ডিং, পাগল। সমাপনী ইংলিশ কি? ইন্ডিং। এন্ডিং বা ক্লোজিং। আর এই ফিনিশ গুড মানে কি বুঝাইছিলাম? তৈরি পণ্য, ইয়েস। আর এই তৈরি পণ্য দুই ধরনের আছে, একটা বিগিনিং মানে প্রারম্ভিক, আর একটা কি সমাপনী, ইয়েস। ওয়ার্ক ইন প্রসেস, WIP, ওয়ার্ক ইন প্রসেস এর মানে কি বলেছিলাম? চলতি কার্যের বা আধা প্রস্তুত, তাই না? তাহলে এটা বিগিনিং আছে, এখানে এন্ডিং আছে। তার মানে বছরের শুরুতে চলতি কার্য আছে,
বছরের শেষের চলতি কার্য আছে, হ্যাঁ, অর্ধ প্রস্তুতকৃত, হ্যাঁ। ম্যাটেরিয়ালস মানে এটা কাঁচামাল, মনে পড়ে? কাঁচামাল বিগিনিং আর কাঁচামাল এন্ডিং, না বোঝনি? জি ভাইয়া। এখন তোমাকে কি নির্ণয় করতে বলেছি, এখনো কিন্তু বলিনি, এই যে এখন বললো যে তোমাকে কি নির্ণয় করতে হবে। ক্যালকুলেট করো কস্ট অফ গুডস, যেটা নির্ণয় করতে বলেছে নিজের মনে একটা ছক এঁকে নিতে হবে, না আমার কথা বোঝনি? মনের মানুষ কেমন হবে, আগের থেকেই মনের ভিতরে একটা ছক অঙ্কন করে নিয়েছো, তাহলে এই অঙ্ক করার সময় কেন করে নেবা না, তাই তো? তো এখানে আমাদের মনে আছে প্রথমে কি করতে হয়, ওপেনিং, র ম্যাটেরিয়াল। ইয়েস, এর সাথে র ম্যাটেরিয়াল পারচেজ, তারপর মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়াল। ইয়েস, এরপর যেটা হলো র ম্যাটেরিয়াল ইউজ। এর সাথে এখানে এখানে তথ্য আলোকে বলবা, আমি আগে যা শিখাই এখানে তথ্য আলোকে বলতে হবে। এরপর কি আছে এখানে, ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার যোগ করলে কি পাবা, প্রাইম কস্ট। বাহ, এই প্রাইম কস্টের সাথে কি করবা, ফ্যাক্টরি ওভারহেড কয়টা ছিল, 10,000 টাকা মাত্র, না বোঝনি? জি ভাইয়া। তাহলে যোগ করে কি পাবা, ফ্যাক্টরি কস্ট। বাহ, এই ফ্যাক্টরি কস্টের সাথে কি করতে হবে, ওয়ার্কিং প্রসেস যোগ করতে হবে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এই 8,000 যোগ করব আর মাইনাস করব কি, এন্ডিং ওয়ার্ক। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, এর নাম কি পাবো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই পর্যন্তই চেয়েছে, না বোঝনি? জি ভাইয়া। তাহলে কি আমরা মনে মনে একটা ছক করে নিলাম না নিলাম না? তার মানে আমরা কি বুঝলাম, এখানে এই তত্ত্বটা লাগবে না, এই তত্ত্বটা লাগবে না, লাগবে না। এরপর আমাদের এই যে আদার এক্সপেন্স লাগবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগবে না, মার্কেটিং এক্সপেন্স লাগবে না, সেলস লাগবে না। যেগুলো লাগবে না এগুলো আগেই ক্রস করে দিবা, যে এই তথ্যগুলো এই অঙ্কের জন্য লাগবে না। যখন তুমি এভাবে সুন্দর করে একটা ছক অঙ্কন করে নিবা তখন দেখবা কি সহজেই অঙ্কটা করতে পারছো। আর কত মিনিট আছে দেখো তো, 7 মিনিট। আচ্ছা আমি কি করে দিলে বুঝতে পারবা নাকি এটা দেখাই দিব জাস্ট ভাষায় করে নিবা? 7 মিনিটের ভিতরে কি হবে? আমি যা বুঝাইছি ক্লিয়ার কিনা বলো তো? আমাকে এখন খাতায় করে দেওয়া লাগবে? আমি আরেকবার বুঝাইয়া দিই, অন্য একটা কলম, আমি অন্য একটা কালি নিয়ে আরো একবার বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে লিখবা কি, এই বিগিনিং ম্যাটেরিয়ালস ক টাকা, 10,000। এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল কত হাজার, 10 আর এই 45,000, না বোঝনি? তাহলে এর নাম কি, অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল ইউজ। ইউজ। এর সাথে আমাদের এই ম্যাটেরিয়াল বা এন্ডিং ম্যাটেরিয়াল 9,500 কি করব, মাইনাস করব, করে কি পাবো, র ম্যাটেরিয়াল ইউজ। র ম্যাটেরিয়াল ইউজ। বাহ, তার সাথে আমরা এই ডিরেক্ট লেবার যোগ করব কত হাজার, কি পাবো আমরা, প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথেই ফ্যাক্টরি এক্সপেন্স যাকে ফ্যাক্টরি ওভারহেড বলা হয় কত হাজার যোগ করব, যোগ করে কি পাবো,
ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং। যদি কোশ্চেনে ম্যানুফ্যাকচারিং চাইতো এই পর্যন্তই শেষ হতো, না বোঝনি? জি ভাইয়া। এর সাথে আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, যোগ করে যে মান পাবো অ্যাভেলেবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, তার সাথে আমরা ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস করব, করলে কি পাবো? কি পাবো ভাইয়া? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটাই তো আমার নির্ণয় করতে বলেছে, না বোঝনি? জি ভাইয়া। এরপরও কে বোঝো না আমাকে বলো ভাইয়া, আমি আবার বোঝাবো। যদি মনে হয় যে ভাই আমি এখনো বুঝি নাই, আমাকে আবার বোঝান, আমি আবার বোঝাবো। আমাকে যেই পর্যন্ত নির্ণয় করতে বলেছে ওই পর্যন্ত নির্ণয় করব। মনে করো কেউ তোমার নাম নির্ণয় নেওয়া আছে, জিজ্ঞাসা করেছে, তুমি প্রথমে তোমার নাম, তোমার আব্বুর নাম, তোমার আম্মুর নাম, গ্রামের নাম সবকিছু বললে, তাহলে বলবে না এই ছেলেটা বাসাল বা এই মেয়েটা বাসাল? তো এখানে আমার সেলস পর্যন্ত চাই নাই, তাহলে সেলস পর্যন্ত কি নির্ণয় করা লাগবে? না লাগবে না। জি না। যেই পর্যন্ত চেয়েছে ওই পর্যন্ত, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এজন্য কিন্তু আমি বারবার বলতেছি কোনটা ম্যানুফ্যাকচার আর কোনটা ম্যানুফ্যাকচারিং এবং তো জানা লাগবে। এরপরে যদি তোমাকে আর এক ধাপ বেশি চাইতো, বলতো কস্ট অফ গুডস নির্ণয় করো, তাহলে তুমি কি করতা? ওপেনিং ফিনিশ গুড যোগ করতা আর ক্লোজিং ফিনিশ গুড মাইনাস করতা, মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর যদি তোমার টোটাল কস্ট চাইতো, যে অপারেটিং এক্সপেন্স যে তিনটা ছিল ওই দুটো যোগ করতাম, ওই তিনটা যোগগুলো টোটাল কস্ট পেয়ে যেতাম, না বোঝনি? এরপর যদি তোমার সেল চাইতো, কিন্তু সেলস দেওয়াই আছে, তো তখন তোমার যদি প্রফিট চাইতো তাহলে ওই প্রফিট লিখে নিচে সেলস লিখতাম, সেলস আর এই কস্ট থেকে টোটাল কস্ট বিয়োগ করলে আমাদের প্রফিট চলে আসতো, না বোঝনি? যেখানে সেলসের টাকা দেওয়া থাকবে সেক্ষেত্রে সেলস আর কস্ট মাইনাস করলেই প্রফিট আইবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝেছো? সেলস থেকে কস্ট মাইনাস হবে। হ্যাঁ, মনে করো এখানে সেলস ৭২,০০০ আর তোমার টোটাল কস্ট কোনো কারণে ৬৮,০০০ এসছে, তাহলে আর বাকি আছে কত হাজার? ৭২,০০০ হতে আর বাকি আছে কত? ৪,০০০। ওইটাই তার মানে তোমার প্রফিট, না এখনো বোঝো নাই ভাইয়া? জি ভাইয়া বুঝছি। ওকে, তোমরা তো জানো টোটাল কস্টের পরে প্রফিট, তারপরে কি? সেলস। কোন কারণে তোমার টোটাল কস্ট এসেছে ৬৮ আর এখানে সেল দেওয়া আছে ৭২, তার মানে আর বাকি ৪,০০০ প্রফিট, বাংলা কথা। এখন যদি মনে হয় তোমার টোটাল কস্ট চলে এসেছে ৭৫ ভাইয়া, তাহলে এবার প্রফিট, তাহলে তার প্রফিট হলো না, তাহলে লস হয়ে গেল ৩,০০০, না বোঝনি? জি ভাইয়া। তাহলে এই দুইটা অঙ্ক তোমাদের বাসার কাজ থাকবে, আর ওই বেসিক এগুলো সুন্দর করে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? ওকে, এখন তোমাদের কোনো আলোচনা বা কথা থাকলে আমাকে বলো, আমি বুঝাই দেবো। কোনো জিজ্ঞাসা থাকলে বলো, আমি বুঝাই দিচ্ছি। কোনো জিজ্ঞাসা আছে? লজ্জা পাওয়ার দরকার নাই ভাইয়া, জিজ্ঞাসা করবা। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা। তাহলে কারো কোনো জিজ্ঞাসা নাই? ওকে ভাইয়া, তাহলে আমরা আবার শনিবারে তোমাদের এই সাবজেক্ট শুরু হবে। কাল তোমাদের মনে হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, যারা অ্যাকাউন্টিং এ, অথবা তোমরা যারা কি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের সবারই কিন্তু ফিনান্সিয়ালটা আছে কাল আর পরশু। বলো ভাইয়া। আজকের যে ম্যাথগুলো হলো সেগুলোর বেসিক ক্লাস গতকাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল হয়েছে। তোমাদের এই সাবজেক্টের রেকর্ড কোর্সও অ্যাড করে দেবো, মানে এই লাইভের রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ, আর এগুলো সব প্রায় কি প্রিমিয়াম কোয়ালিটি পাবা, কারণ সব ওয়েবসাইটে দিব এখন যা পাবা, ঠিক আছে? তোমাদের কাছের যারা বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে চায়, বিশেষ করে যারা অনলাইনে পড়বে, তাদের সবাইকে জানায়ও
আর বিশেষ করে আমাদের কাছে পড়তে ইচ্ছুক, এভাবে বলবা যে ভাইয়া তো পরীক্ষার আগে 1 মাসেও যে টাকা নেয়, আবার পরীক্ষার শেষেও সেই পরিমাণ টাকা নেয়, বা এখনো সেই পরিমাণ টাকা নিবে। এজন্য যারা ভর্তি হতে ইচ্ছুক এখনই ভর্তি হয়ে নিতে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।